একটা সময় ছিল যখন ভারতের প্রায় প্রত্যেকটা ঘরে ভিডিওকন নামটা ভীষণ পরিচিত ছিল। টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মধ্যবিত্ত ভারতীয় পরিবারের একটা আস্থার জায়গা ছিল এই ব্র্যান্ডটা। কিন্তু আজ সেই ছবিটা সম্পূর্ণ অন্যরকম। তো চলুন আজ আমরা ভিডিওকনের সেই রমরমা অবস্থা থেকে শুরু করে একেবারে পতনের নাটকীয় গল্পটা একটু ভালো করে জানার চেষ্টা করি। দ্য ওয়ারের এই কথাটা কিন্তু ভিডিওকনের পুরো গল্পের সারমর্ম। মানে শুরুটা দারুণ ছিল, কিন্তু তারপর প্রতিযোগিতার বাজারে এমনভাবে পিছিয়ে পড়ল যে আর ঘুরে দাঁড়াতে পারল না। কেন এমনটা হলো সেই উত্তরটাই আমরা খুঁজব। তো আমাদের আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব কিভাবে ভিডিওকন একটা হাউসহোল্ড নেম হয়ে উঠল, তারপর জানব তাদের সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার কথা, কিভাবে ঋণের জালে জড়িয়ে পড়ল, এবং সবশেষে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। সেই সময় ফিরে যাই যখন ভিডিওকন মানেই ছিল সাফল্য। সময়টা ১৯৮৫ সাল। ভারতে তখন রঙিন টেলিভিশনের যুগ আসছে। ঠিক সেই সময়েই ভিডিওকনের জন্ম। সাশ্রয়ী দামে বেশ ভালো কোয়ালিটির জিনিস দেওয়ার কারণে এটা মানুষের মন জয় করতে খুব বেশি সময় নেয়নি। আর ৯০-এর দশকে যখন ভারতের অর্থনীতি উদার হতে শুরু করল, তখন তো ভিডিওকন ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, এসি সব নিয়ে এসে মার্কেটে রীতিমতো রাজত্ব করতে শুরু করে। কিন্তু সাফল্যের চূড়ায় থাকতে থাকতে এই কোম্পানি একটা বড় ঝুঁকি নিয়ে ফেলে, আর এই ঝুঁকিটাই হয়তো তাদের পতনের প্রথম ধাপ ছিল। ভিডিওকন তাদের মূল ব্যবসা মানে ইলেকট্রনিক্স ছেড়ে দিয়ে হঠাৎ করে তেল, গ্যাস, টেলিকম, ডিটিএইচের মতো সম্পূর্ণ আলাদা সব ব্যবসায় বিপুল টাকা বিনিয়োগ করতে শুরু করে। ভাবুন একবার, যে কোম্পানির আসল শক্তি কনজিউমার গুডস, তারা চলে গেল তেল খুঁজতে। এর ফলে যা হওয়ার তাই হলো, কোম্পানির ফোকাসটাই নষ্ট হয়ে গেল। আর এইসব নতুন ব্যবসায় নামার জন্য টাকা এলো কোথা থেকে? বিপুল পরিমাণ লোন বা ঋণ। একটা সময় কোম্পানির মোট ঋণের বোঝা গিয়ে দাঁড়ায় প্রায় ৯০,০০০ কোটি টাকায়। ভাবতে পারেন অঙ্কটা। এই অসম্ভব ঋণের বোঝাই কিন্তু পরবর্তীকালে ভিডিওকনের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। একদিকে যখন কোম্পানি এইসব নতুন ব্যবসায় টাকা ঢালছে, তখন তাদের নিজেদের ঘরের দুর্গ মানে কনজিউমার ইলেকট্রনিক্স ব্যবসার কি অবস্থা হচ্ছিল, সেখানে কিন্তু নিঃশব্দে অন্য কেউ বাজার দখল করে নিচ্ছিল। এখানেই আসল খেলাটা ঘুরে গেল। ভিডিওকন ভাবল আমরা শুধু সস্তায় জিনিস বেচব, কিন্তু অন্যদিকে এলজি আর স্যামসাংয়ের মতো বিদেশি ব্র্যান্ডগুলো ভারতে এলো নতুন প্রযুক্তি, দারুণ সব ফিচার আর শক্তিশালী ব্র্যান্ডিং নিয়ে। ফলে ভারতীয় ক্রেতারা ভালো জিনিস পাওয়ার জন্য একটু বেশি টাকা খরচ করতে রাজি হয়ে গেল, আর ভিডিওকন ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করল। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ৯০-এর দশকে যারা ছিল বাজারের প্রায় আনডিসপিউটেড কিং, ২০১৭ সাল নাগাদ সেই টিভি মার্কেটে তাদের শেয়ার কমে দাঁড়ালো মাত্র ৩.36%। পতনটা কতটা মারাত্মক বুঝতেই পারছেন। তো বিপুল ঋণ আর বাজার হারানোর পর যা হওয়ার ছিল তাই হলো। এবার শুরু হলো আইনি জটিলতা আর পতনের চূড়ান্ত পর্যায়ে। এখানে একটা আইনের কথা বলাটা খুব জরুরি। সেটা হলো আইবিসি বা ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড। সোজা কথায় এটা হলো এমন একটা আইন যা ঋণখেলাপি কোম্পানিগুলোর ভাগ্য নির্ধারণ করে। মানে কোম্পানিটা আদৌ বাঁচবে নাকি বিক্রি হয়ে যাবে। আর ঠিক সেটাই হলো। ২০১৮ সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো বড় বড় ব্যাংকগুলো আর অপেক্ষা না করে ভিডিওকনকে দেউলিয়াত্বের আদালতে টেনে নিয়ে গেল। আর এখান থেকেই বলা যেতে পারে শেষের শুরু হলো। এর পরের ঘটনা প্রবাহটা একটা লম্বা আর জটিল আইনি লড়াইয়ের গল্প। দেখুন, ২০১৮তে কেস ফাইল হলো, ২০২০তে একটা সমাধান এলো বটে, কিন্তু ২০২১-এ গিয়ে সেটা আটকে গেল। শেষে ২০২২-এ তো পুরো প্রস্তাবটাই বাতিল হয়ে গেল। মানে একটা চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই আইনি প্রক্রিয়া চলাকালীন এটা পরিষ্কার হয়ে যায় যে ভিডিওকনের কাছে বিভিন্ন ব্যাংক এবং পাওনাদারদের মোট স্বীকৃত ঋণের পরিমাণ ছিল প্রায় ৬৪,৮৩৮ কোটি টাকা। একটা বিশাল অঙ্ক, যা ফেরত দেওয়ার ক্ষমতা কোম্পানির আর ছিল না। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি ছিল জানেন? যে সমাধান প্রস্তাবটা এসেছিল তাতে পাওনাদারদের বলা হয়েছিল তাদের পাওনার প্রায় ৯৬%ই ছেড়ে দিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯৬%। অর্থনীতিতে এটাকে হেয়ারকাট বলা হয়। আর এই বিশাল হেয়ারকাটের জন্যই পুরো ব্যাপারটা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। কিন্তু গল্পটা শুধু ভুল ব্যবসায়িক সিদ্ধান্ত আর ঋণের নয়, এর সাথে জড়িয়ে ছিল একটা বড়সড় কেলেঙ্কারির অভিযোগও। অভিযোগটা ছিল আইসিআইসিআই ব্যাংকের দেওয়া ৩,২৫০ কোটি টাকার একটা লোন ঘিরে। বলা হচ্ছিল এই লোনটা দেওয়ার পেছনে একটা গোপন বোঝাপড়া বা লেনদেনের ব্যাপার ছিল, যাকে বলে কুইড প্রো কুও। এই কেলেঙ্কারিটা কর্পোরেট ইন্ডিয়াকে নাড়িয়ে দিয়েছিল। অভিযোগটা ঠিক কী ছিল?
বলা হয় যে আইসিআইসিআই ব্যাংক থেকে ভিডিওকনকে বিশাল অঙ্কের লোন পাইয়ে দেওয়ার বিনিময়ে ভিডিওকনের চেয়ারম্যান বেণুগোপাল ধূত ব্যাংকের তৎকালীন সিইও চন্দা কোচরের স্বামী দীপক কোচরের একটা কোম্পানিতে বিনিয়োগ করেন। এটা ছিল স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের এক মারাত্মক উদাহরণ। এর ফল যা হওয়ার তাই হল। সিবিআই তদন্তে নামল, অপরাধমূলক ষড়যন্ত্র আর প্রতারণার অভিযোগ আনা হল। আর ২০২২ সালের ডিসেম্বরে এই কেলেঙ্কারির সাথে জড়িত বড় বড় নামগুলো অর্থাৎ চন্দা কোচর, তার স্বামী এবং বেণুগোপাল ধূতকে গ্রেপ্তার করা হয়। তো এত বড় একটা কোম্পানির এমন করুণ পরিণতি থেকে আমরা কি শিখতে পারি? চলুন শেষ পর্যায়ে এসে সেটাই একটু বুঝে নেওয়া যাক। ভিডিওকনের এই গল্পটা আসলে আমাদের কয়েকটা খুব জরুরি শিক্ষা দেয়। প্রথমত, নিজের মূল ব্যবসায় মন দেওয়াটা খুব জরুরি। দ্বিতীয়ত, সময়ের সাথে নিজেকে না বদলালে বাজার আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তৃতীয়ত, ক্ষমতার চেয়ে বেশি ঋণ নেওয়াটা আত্মহত্যার শামিল। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নৈতিকতা এবং সুশাসন, কারণ একবার সুনাম নষ্ট হলে তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন কোনো কোম্পানির দিশা হারিয়ে ফেলে, যখন ঋণের বোঝায় ডুবে যায় আর নতুনত্বের সাথে তাল মিলাতে পারে না, তখন তার এই করুণ বিদায় কি আসলে অনিবার্য হয়ে ওঠে না? ভিডিওকনের গল্পটা হয়তো সেই কঠিন সত্যিটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।